আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আবির বনে ঘ্রাণে পাগল করে মরিহার। হায় রে ও মা ফাগুনে তোর আবির বনে ঘ্রাণে পাগল করে। ও মা প্রাণে তোর ভরা পেটে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটে মূলে নদী কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বাদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই কেমন আছি একটু কমেন্ট করে জানাবো, আর কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাও। আমরা কি শুনতে পাচ্ছি? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কথা বলতে হবে প্লিজ। যাই হোক, আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সবাই কেমন আছো? আসলে গতকাল ক্লাস নিতে চেয়েছিলাম কিন্তু একটু শারীরিক অসুস্থতার কারণে নিতে পারি নাই। আর সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা ক্লাস করা শুরু করব। অনেকে জানাচ্ছ যে রাজশাহী থেকে, অনেকে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যেখান থেকে যুক্ত হয়েছ সবাইকে আজকে আমরা ক্লাসে আহ্বান জানাচ্ছি। দিনাজপুর থেকে অনেকে যুক্ত হয়েছেন, নওগাঁ থেকে যুক্ত হয়েছ, তারপরে বরিশাল থেকে যুক্ত হয়েছ। মাশাআল্লাহ, সবাই আমরা আমাদের নিজস্ব অবস্থান থেকে যেন সবাই ভালো থাকি সেই শুভকামনা। বেসিক অফ নার্সিং ম্যাথ আমাদের যে অনলাইন ক্লাস আমরা আয়োজন করেছি, এই যে অনলাইন ক্লাসে আমরা টোটাল গণিত কোর্সটা কিন্তু পড়াশোনা করব, ঠিক আছে? তো এই টোটাল গণিত কোর্সটাতে আমরা এর আগেও প্ল্যানিং নিয়ে আলোচনা করেছি যে কি কি বিষয় নিয়ে আমরা আমাদের কোর্সটা করতে চাচ্ছি। এর আগেও আমাদের অনেক প্ল্যানিং হয়েছে। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে আসব। সবার যদি মনোযোগ ঠিক থাকে এবং সাউন্ড ঠিক থাকে তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে বেশি না, মাত্র 2টা মিনিট আমরা একটু সবাই ক্লাসটা শেয়ার করব, ঠিক আছে?
অনেক শিক্ষার্থী আছে যারা আসলেই মানে সমস্যায় থাকে, অনেকেই কোচিংয়ে ভর্তি হতে পারে না, কোনো মতে একটা সেট লেকচার শিট ম্যানেজ করে নিয়ে পড়াশোনা করে। তো এই সকল শিক্ষার্থীদের উপকার করা আমাদের দরকার। তুমি যদি ক্লাসটাকে শেয়ার করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে অনেক বন্ধুদের মাঝে এটা কিন্তু পৌঁছাবে এবং তারাও আমাদের ক্লাসের সাথে অংশ নিতে পারবে। তো আমি আশা করি যে তোমরা ক্লাসটা শেয়ার দিবা সবাই। তো আমরা একটু সবাই পরস্পর শেয়ার করি ইনশাল্লাহ, আর ফ্রেন্ডদেরকে আমরা একটু মেনশন করি হ্যাঁ আজকের ক্লাসে। ঠিক আছে, আজকে আমরা ওই কাজটা করতে থাকি, সবাই শেয়ার করতে থাকি। সবাইকে অনুরোধ করছি শেয়ার করার জন্য। আর আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় হচ্ছে আমরা আজকে লসাগু এবং গসাগু নিয়ে কথা বলবো। তো তোমরা অনেকেই লসাগু গসাগু চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে আমাদের নার্সিং প্রিপারেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমরা জানি নার্সিংয়ে প্রচুর কোশ্চেন এসে থাকেন এবং প্রতিটা নার্সিং পরীক্ষাতে কিন্তু লসাগু গসাগু থেকে কোশ্চেন হয়। ঠিক আছে, তো আজকে আমরা পড়াশোনা করব পাটিগণিতের বহুল প্রচলিত একটি টপিক, সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। আচ্ছা, হ্যাঁ স্যার আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো আশা করছি। বেশি কথা বলা তোমাদের সাথে যাবে না, বেশি কথা বললে আবার ক্লাসের টাইমটা ইয়ে হবে। তো এটা আমাদের বেসিক অফ নার্সিং ম্যাথ বইটা, এই বইটা কিছুদিন পর আমি তোমাদের হাতে তুলে দিব, কাজ প্রায় শেষের দিকে। তো আজকে আমরা বেসিক অফ নার্সিং ম্যাথ বই থেকে আমরা হচ্ছে লসাগু গসাগু চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো একটু কমেন্ট করে জানাও তোমাদের কাছে লসাগু গসাগু চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কেমন লাগে। আর ক্লাসে আমার এই লসাগু গসাগুর ক্লাসটা তোমরা কেউ করেছো কিনা? তাহলে আমরা আজকে পড়াশোনা করতে চাচ্ছি হচ্ছে লসাগু গসাগু চ্যাপ্টার। আচ্ছা, এটা আমাদের 2 নম্বর টপিকের ক্লাস। 1 নম্বর টপিক আমাদের বইটাতে হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার পুরো ক্লাস হয়ে গেছে আমাদের। যারা বাস্তব সংখ্যার ক্লাসটা মিস করেছো, বেশ আগেই নিয়েছিলাম আর কি, তো বাস্তব সংখ্যার ক্লাসটা যারা মিস করেছো তারা হচ্ছে তোমরা এই ক্লাসটা ইউটিউবে পেয়ে যাবা। আজকে ক্লাস শেষে আমি তোমাদেরকে ইউটিউব লিঙ্কটা গ্রুপে পোস্ট দিয়ে দেবো, ওখান থেকে আমরা বাস্তব সংখ্যার ক্লাসটা দেখে নেব। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ইয়ার ক্লাস লসাগু গসাগু, এটা আমাদের বইটার 2য় নম্বর টপিক। হ্যাঁ, তাহলে আমি আবারও বলছি 1 নম্বর টপিক হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার ক্লাস কিন্তু আমরা পুরোটা করে ফেলেছি, ওকে, এর আগে করেছিলাম। আর বাস্তব সংখ্যার ক্লাস অনেক দিন আগে করে ফেলেছি। তো তোমরা বাস্তব সংখ্যার ক্লাসটা যারা আসলে পরবর্তীতে গ্রুপে জয়েন হয়েছো তারা পাওনি, তো বাস্তব সংখ্যার ক্লাসটা আমরা ইয়ে করব, পরবর্তীতে করে নিব, এটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। হ্যাঁ শারমিন হাসি বলছো অনেকদিন পর লাইভে ক্লাস করছি। হ্যাঁ, অনেকদিন পরেই আসলে, ব্যস্ততা তো থাকেই বোঝোই তো। সানজিদা কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তাসফিয়া তিথি মেনশন করেছো, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমরা 70 জন লাইভে ক্লাস করতেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ক্লাসে মনোযোগ দিই আমরা, তাহলে আমরা কথা না বাড়াই। হ্যাঁ, তাহলে আজকে আমরা যে পড়াশোনাটা করব, আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি লসাগু এবং গসাগু। তো লসাগু গসাগু চ্যাপ্টার নিয়ে আমরা প্রথমে একটু স্বাভাবিক একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তো লক্ষ্য করা যাক, আমরা একটু বোর্ডে চলে যাই। সবার আগে লসাগু গসাগু কি এটা আমাদের একটু বুঝতে হবে যে লসাগু গসাগুটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা আচ্ছা, তোমরা মনে রাখবা, এই যে আমার সাথে সাথে একটু ভালো করে দেখো ইনশাআল্লাহ, তাহলে আর কোনো প্রবলেম হবে না। 3টি শব্দ, একটা হচ্ছে ল, আর একটা সা, আর একটা হচ্ছে গু। ঠিক আছে, এই যে লসাগু। তো আজকে আমরা লসাগু নিয়ে কথা বলবো, লসাগু এবং গসাগু। প্রথমে এই নামটা আমরা একটু পড়া শিখবো। হ্যাঁ, এই লকে বলা হয় কি? লঘিষ্ঠ। লঘিষ্ঠ, এই দন্ত স্বরকে আমরা বলি সাধারণ, আর এটাকে বলি আমরা গুণিতক। ঠিক আছে, তাহলে লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক।
আর একটা কি গ সা গু। আচ্ছা, এটাকে বলি আমরা কি গরিষ্ঠ, আর এটাকে বলি আমরা সাধারণ, আর এই গরস্বকে বলি আমরা হচ্ছে গুণনীয়ক। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা ব্যাপারে কিন্তু বেশি প্রবলেম হয়, সেটা হচ্ছে এই দুইটা গুতে আমাদের বেশি সমস্যা হয়। ঠিক আছে, এই গু আর এই গু, এই দুইটা গু আমাদের খুব ঝামেলা করে। হ্যাঁ, একটা হচ্ছে এই গুটার নাম কি বলতো, গুণনীয়ক, আর এই গুটার নাম হচ্ছে গণিতক। এই দুইটা ব্যাপারে আমরা একটু সতর্ক থাকব। ঠিক আছে, তাহলে এই যে গয়রস্বটার নাম হচ্ছে কি গুণনীয়ক, আর এই গয়রস্বটার নাম হচ্ছে গণিতক। মানে এটা একটু তোমরা সতর্ক থাকবা যে লঘিষ্ঠ সাধারণ গণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ গসাগুর সময় গয়রস্বকে পড়তে হবে আমাদের গুণনীয়ক, আর লসাগুর সময় গয়রস্বকে পড়তে হবে হচ্ছে গণিতক। মনে থাকবে? আচ্ছা, তাহলে একটা ব্যাপার, সেটা হচ্ছে গুণনীয়ক এবং গণিতকটা কি, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। যে গুণনীয়ক ভার্সেস গণিতক। আচ্ছা, এই দুটার মধ্যে যদি আমরা পার্থক্য করতে চাই, তাহলে তোমাদেরকে বলি, অনেকেই আমাদের কিন্তু এই দুটার মধ্যে মানে ঘাপলা লাগে যে গুণনীয়ক আর গণিতকটা কি, এটা নিয়ে আমাদের অনেক সমস্যা হয়। হ্যাঁ, তো এটা নিয়ে তোমাদেরকে একটু বলি। মনে করো 12 একটি সংখ্যা। ঠিক আছে, এই 12কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, মনে করো 12কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, 12কে 4 দিয়ে ভাগ করা যায়, 12কে 6 দিয়ে ভাগ করা যায়, এবং 12কে আমরা 12 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 12কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, যেমন ধরো 12কে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, এই 6টি সংখ্যার নাম, এই 6টি সংখ্যার নাম হলো গুণনীয়ক। ঠিক আছে, এই 6টি সংখ্যার নাম কি? গুণনীয়ক। আর এই যে 12 দেখতে পাচ্ছ, এই 12কে বলা হয় গুণিতক। ঠিক আছে, এই 12কে বলা হয় গুণিতক। আর এই যে 6টি সংখ্যা, যে 6টি সংখ্যা দ্বারা আমরা 12কে ভাগ করতে পারলাম, এই 6টি সংখ্যার নাম হচ্ছে কি বলতো? গুণনীয়ক। আচ্ছা, তাহলে এই 6টি সংখ্যার নাম শুধু কিন্তু গুণনীয়ক না, আরও অনেক নাম আছে। 1 নম্বর নাম হচ্ছে গুণনীয়ক। আচ্ছা, 2 নম্বর নাম হচ্ছে ভাজক। ঠিক আছে, 3 নম্বর নাম হচ্ছে উৎপাদক। আচ্ছা, 4 নম্বরে আমরা এটাকে বলবো হচ্ছে উপাদান। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা অংশ বা পার্টও বলতে পারি। ইংরেজিতে বলবো কি? পার্ট, ভার্সেস আমরা এটাকে বলবো অংশ। ঠিক আছে, তাহলে এই যে ভাজক সংখ্যা, মানে যেগুলো গুণনীয়ক না, এই যে গুণনীয়ক কয়টা? 6টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই যে লসাগুর যে 6টি গুণনীয়ক আছে, মানে এই 12র যে 6টি গুণনীয়ক আছে, এই গুণনীয়কের কিন্তু 5টা নাম। একটা হচ্ছে গুণনীয়ক, একটা ভাজক, একটা উৎপাদক, একটা উপাদান, একটা পার্ট বা অংশ, এই নামেও ডাকা যায়। যাই হোক, আমাদের অত কিছু জানার দরকার নেই। তো আমরা গুণনীয়ক আর গুণিতকের একটা পার্থক্য দেখছিলাম। ঠিক আছে, সাপোজ দেখো 18 একটি সংখ্যা, এবং 18কে যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে, সেই সংখ্যাগুলো হচ্ছে 18র গুণনীয়ক, আর 18 নিজে একটি গুণিতক। আমরা মনে রাখবো 18 নিজে একটি গুণিতক। এই 18র নাম কি? গুণিতক। আর 18কে যা যা দিয়ে ভাগ করা যাবে সেগুলো হচ্ছে 18র গুণনীয়ক। হ্যাঁ, 18কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, তারপর 6 দিয়ে, তারপর 9 দিয়ে, তারপর 18 দিয়ে। তাহলে 18কে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7টি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। তো 18কে যেহেতু আমরা 7টি সংখ্যা দ্বারা ভাগ করি, এই 7টি সংখ্যাকে বলা হয় হচ্ছে
গুণনীয়ক। ঠিক আছে, এই 7টি সংখ্যাকে বলা হয় গুণনীয়ক, আর এই 18কে বলা হয় গুণিতক। ঠিক আছে, তো আমরা একটা ব্যাপার কিন্তু এখান থেকে খুব ভালোভাবে নোট করব, সেটা হচ্ছে গুণিতক দেখতে কিন্তু বড় হয়। হ্যাঁ, দেখো গুণিতক, এটা 18 গুণিতক না, এই গুণিতক দেখতে কি বলতো বড়। আর গুণনীয়ক, এরা হচ্ছে গুণনীয়ক, 1 2 3 4 6 9 18 এরা গুণনীয়ক। হ্যাঁ, এই গুণনীয়ক দেখতে হয় ছোট। ঠিক আছে, তাহলে গুণিতক দেখতে হয় কি, গুণিতক দেখতে হয় বড়, আর গুণনীয়ক দেখতে হয় হচ্ছে ছোট। ঠিক আছে, তো তোমরা একটা ব্যাপার লক্ষ্য করবা, আমি আবারও বলছি, গুণিতক দেখতে কি হয় বড় হয়, আর গুণনীয়ক দেখতে ছোট হয়। এই যে যেমন 12, এই 12 দেখতে কি বড়, আর 12-র গুণনীয়ক যারা আছে 1 2 3 তারপর 4 তারপর 6 তারপর 12, এই যে 12-র গুণনীয়ক যারা আছে এরা কিন্তু দেখতে ছোট। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো গুণিতক দেখতে বড় হয় আর গুণনীয়ক দেখতে ছোট হয়। তাই এটা আমরা একটু নোট করব যে গুণিতক দেখতে বড় হয়, হ্যাঁ, আর গুণনীয়ক দেখতে কি হয় ছোট হয়। আচ্ছা, তাহলে গুণিতক দেখতে বড় হয় আর গুণনীয়ক দেখতে ছোট হয়। ঠিক আছে, তোমরা এত কথাবার্তা বলা বন্ধ করো তো, কি কমেন্ট করতেছো? আলামিন, এগুলো এখন বাদ দাও, ক্লাস করতেছে সবাই, ক্লাস করো। আচ্ছা, তো কথা হচ্ছে যে গুণিতক দেখতে বড় হয় আর গুণনীয়ক দেখতে কি হয় ছোট হয়। এখন একটা কথা, আমরা যখন একটি সংখ্যার লসাগু করব, যেমন 5 10 এবং 15, এই সংখ্যাটা তুমি যখন লসাগু করবা, ঠিক আছে, তখন এটার লসাগু হবে 30, আর 5 10 এবং 15 এর যখন আমরা গসাগু করব, তখন গসাগু হবে মাত্র 5। ভালো করে শুনবা, তাহলে এইটা কি লসাগু, আর এটা কি গসাগু। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যখন 5 10 15 লসাগু করলাম তখন লসাগু হলো 30, আর যখন 5 10 15 গসাগু করলাম তখন গসাগু হলো 5। তাহলে দেখো তো গসাগুটা দেখতে কি হয় ছোট, এই যে 5 10 15 গসাগু 5, তাহলে গসাগু দেখতে ছোট। আর আমরা জানি গুণনীয়ক দেখতে হয় ছোট। ঠিক আছে, এজন্য এই গসাগুর গরিষ্ঠকে পড়তে হয় গুণনীয়ক। ঠিক আছে, আর লসাগু যখন করব 5 10 15, তখন যে উত্তর বের হয়েছে 30, এই উত্তর 30 দেখতে হয় বড়। ঠিক আছে, এই 30 দেখতে কি হলো বড় হলো, আর আমরা জানি গুণিতক দেখতে বড় হয়, এই জন্য লসাগুর গরিষ্ঠকে পড়ব আমরা হচ্ছে গুণিতক। লসাগুর গরিষ্ঠকে পড়ব গুণিতক। ঠিক আছে, এখন একটা কথা, সেটা হচ্ছে যে তাহলে লসাগুর গরিষ্ঠকে ভালো করে শুনবা, লসাগু, এই লসাগুর গরিষ্ঠকে পড়তে হবে কি গণিতক, আর গসাগুর গরিষ্ঠকে পড়তে হবে, গসাগুর গরিষ্ঠকে পড়তে হবে হচ্ছে তোমাদের গুণনীয়ক। ঠিক আছে, আচ্ছা, আর একটা ব্যাপার একটু আমরা সুন্দরভাবে লক্ষ্য করব, তাহলে এই জায়গা থেকে একটা ব্যাপার আমরা কয়েকটা বিষয় একটু খেয়াল করব। হ্যাঁ, তাহলে ওইটা নিয়ে আমরা একটু লেকচার শিটের মধ্যে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে সংজ্ঞা দেওয়া আছে যে সাধারণ সংখ্যার গুণিতক বের করা বা লসাগু। হ্যাঁ, সংজ্ঞা, কয়েকটি সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে সংক্ষেপে বলা হয় লসাগু। ঠিক আছে, এই যে ক্ষুদ্রতম কি গুণিতক, সাধারণ গুণিতককে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে সাধারণ গুণিতককে, তাহলে গুণিতক মানে আমরা জানি লসাগু, লসাগুর গরিষ্ঠকে পড়তে হয় গুণিতক। হ্যাঁ, তাহলে লসাগুর পূর্ণরূপটা কি লসাগু, এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, আচ্ছা, তাহলে লসাগু বের করার আমরা এখন পদ্ধতি শিখব, যে কিভাবে আমরা একটি সংখ্যার লসাগু বের করতে পারি। ঠিক আছে,
আচ্ছা, তাহলে কিভাবে আমরা এটি সংখ্যার লসাগু বের করতে পারি সেটা নিয়ে আমরা একটু পদ্ধতি শিখব। ওকে, তারপরে কয়েকটা বিষয় আমরা একটু শিখব। যেমন ধরো আগে লসাগু করা আমরা একটু বের করা শিখি, তারপরে কি কি প্রশ্নের লসাগু করতে হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। এবং আজকে আমরা হচ্ছে মোটামুটি 8:40 পর্যন্ত পড়াশোনা করব, অর্থাৎ আর 20 মিনিট আমরা ক্লাস করব। ঠিক আছে? আচ্ছা, আজকে লসাগুটা শিখব, আগামী ক্লাসে আমরা গসাগু শিখব। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্য করা যাক, মনে করো 5, 10 এবং 15 এর লসাগু করবা তুমি। হ্যাঁ, তাহলে 5, 10, 15 লসাগু করতে গেলে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমরা এরকমভাবে লসাগু বের করতে পারি, এটা যে আমরা ছোটোবেলায় করেছিলাম। তো এমন একটি সংখ্যা নিতে হবে যেন দুইটার মধ্যে যায়। তাহলে আমরা 5 নিলাম, তাহলে 5 দেখো 5-এর মধ্যে যাচ্ছে মানে একবার, আর 5, 10-এর মধ্যে গেল 2বার, আর 5, 15-এর মধ্যে গেল 3বার। এখানে আর কেউ কিছু কিন্তু যাচ্ছে না। ঠিক আছে? তাহলে আমরা এখন গুণ করে দেবো, 5 গুণ 2 গুণ 3। তাহলে দেখো 5 2 10 আর 3 10 কত, 30 আমাদের লসাগু। হ্যাঁ, তো এত সময় নিয়ে তো করা যাবে না, আমি তোমাদেরকে একটা শর্টকাট দেখাই। মনে করো 2, 4, 8, 16, 32, 64, 128, 256 এর লসাগু কত? হ্যাঁ, তো তোমরা যদি এরকম দাগ টেনে লসাগু করতে যাও, মানে এরকম বিশাল বড় করে 2 যায়, ঠিক আছে, সবার মধ্যে 2 গেল, ব্যাপারটা হচ্ছে এই লসাগুটা কিন্তু অনেক বড় হবে। হ্যাঁ, তো এত বড় করে লসাগু করা কিন্তু অনেক কঠিন একটা বিষয় এবং সময় সাপেক্ষ ব্যাপার। ব্যাপারটা হচ্ছে আমরা তাড়াতাড়ি করব কি করে। এই 2 দিয়ে 4কে ভাগ করা যায়। হ্যাঁ, তাহলে 2 দিয়ে যেহেতু 4কে ভাগ করা যায়, তাহলে 2 বাদ, একটাকে ভাগ করা গেলেই আমরা সেটাকে বাদ দিয়ে দেব। ভালো করে দেখবা, 4 দিয়ে 8কে ভাগ করা যায় না, তাহলে 4 বাদ। 8 দিয়ে যেহেতু 16কে ভাগ করা যায়, তাহলে 8 বাদ। 16 দিয়ে 32কে ভাগ করা যায়, তাহলে 16 বাদ। 32 দিয়ে 64কে ভাগ করা যায়, তাহলে 32 বাদ। 64 দিয়ে 128কে ভাগ করা যায়, তাহলে 64 বাদ। 128 দিয়ে 256কে ভাগ করা যায়, অর্থাৎ 256 বাদ। এই 128 বাদ, অর্থাৎ 256 যে ফাইনাল যে সংখ্যাটা আছে এটা আমাদের লসাগু। আচ্ছা, আবার একটু দেখি, 5, 10, 20, তারপর আমরা যদি বলি 30 এবং 60 এর লসাগু কত, তাই না? দেখো 5 দিয়ে 10কে ভাগ করা যায়, 5 দিয়ে 10কে ভাগ করা যায়, তাহলে 5 বাদ। 10 দিয়ে 20কে ভাগ করা যায়, তাহলে 10 বাদ। 20 দিয়ে 60কে ভাগ করা যায়, তাহলে 20 বাদ। 30 দিয়েও 60কে ভাগ করা যায়, 30 বাদ, অর্থাৎ এই 60 আমাদের লসাগু। ঠিক আছে, ফাইনালি যেটা থাকবে। এবার যদি এমন না থেকে অন্যরকম কিছু থাকতো, যেমন 5, 10 এবং 15 লসাগু কত, আমি তোমাদেরকে প্রথমত দেখিয়েছিলাম এই ম্যাথটা। দেখো 5 দিয়ে 10কে ভাগ করা যায়, আমরা 5 বাদ দিয়ে দিলাম। 10 দিয়ে তো 15কে ভাগ করা যায় না। হ্যাঁ, তো 10 দিয়ে যেহেতু 15কে ভাগ করা যাচ্ছে না, সুতরাং 10কে কিন্তু আমরা বাদ দিতেও পারছি না। অর্থাৎ 10 দিয়ে যেহেতু 15কে ভাগ করা যাচ্ছে না, তাহলে তোমরা 15কে ডাবল করবা। কতক্ষণ ভাগ করা যাবে না ততক্ষণ চেষ্টা করবা। 15কে আমরা ডাবল করব। ঠিক আছে, তাহলে 15 দুগুণে 30, 15কে ডাবল করলে হয় কত, 30। এই 30কে দেখো 10 দিয়েও ভাগ করা যায়, 15 দিয়েও ভাগ করা যায়, অর্থাৎ লসাগু 30। আমি আবারও বলছি, 2 দিলাম, 4 দিলাম, 6 দিলাম, 8 দিলাম, এটার লসাগু কত? কথার কথা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম, এটার লসাগু কত? দেখো 2 দিয়ে 4কে ভাগ করা যায়, তাহলে 2 বাদ। এই 4 দিয়ে কিন্তু 8কে ভাগ করা যায়, সুতরাং 4 বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, ভাগ করা গেলেই বাদ দিয়ে দিতে হবে। 6 দিয়ে তো 8কে ভাগ করা যায় না, যায়? 6 দিয়ে তো 8কে ভাগ করা যায় না, তাহলে আমরা 8কে ডাবল করব। 6 দিয়ে 8কে ভাগ করা যাচ্ছে না, কিন্তু আমার লাগবে কি, ভাগ করা যাবে এমন একটা সংখ্যা লাগবে। হ্যাঁ, তো দেখো 6 দিয়ে 8কে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা এই 8কে ডাবল করব। তাহলে 8কে ডাবল করলে কত হচ্ছে, 16। 16কেও কিন্তু 6 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে কাজ হলো না। এবার 8কে 3 ডাবল করব, যেহেতু ডাবল করে হলো না, এখন 3 গুণ করব, তাহলে 3 আটা কত, 24, মানে 8 দুগুণে 16, কাজ হলো না, 3 আটা 24। এখন দেখো এই 24কে
আমরা 6 8 দুটো দিয়ে ভাগ করতে পারছি, সুতরাং আমাদের লসাগু হচ্ছে 24। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে একটু কমেন্ট করো যে স্যার বুঝতে পেরেছি, তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো যে লসাগু কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দাগ টেনে, আমরা ছোটবেলা থেকে দাগ টেনে যেভাবে লসাগু করি যে 6 12 24 48 এর লসাগু কত। তাহলে 6 12 24 48 এর লসাগু কত হবে? আচ্ছা আমরা মনে করো এবং 36 দিলাম যে এটার লসাগু কত হবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে যাদেরকে যাদেরকে ভাগ করা যাবে তাদের আমরা ভাগ করে নিব। হ্যাঁ, তো ভালো করে দেখো, 6 দিয়ে 12কে ভাগ করা যাচ্ছে, তাহলে 6 বাদ দিলাম, ঠিক আছে। 12 দিয়ে 24কে ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা 12কে বাদ দিয়ে দিলাম। 24 দিয়ে 48কে ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা 48কে বাদ দিয়ে দিলাম, এই 24কে বাদ দিলাম। এখন ফাইনালি থাকলো কি 48 আর 36। হ্যাঁ, এই দুইটার একটা মিলন সংখ্যা লাগবে, মানে এই দুইটা সংখ্যা দিয়েই ভাগ করা যাবে এমন একটা সংখ্যা লাগবে, সেটাই হবে আমাদের লসাগু। হ্যাঁ, তাহলে দেখা যাক, আমরা একটা কথা মনে রাখবো, এই যে 48 আর 36-এর মিলিত সংখ্যা কোথায়, ওটা আমাদের খুঁজে বের করা দরকার, ঠিক আছে। তো দেখো, আমরা যদি একটা কাজ করি, কি করা যায়, 36 আর 48, তাই না, এটার একটা মিলিত সংখ্যা। এখন 36 দুগুণে কত, যদি আমরা দ্বিগুণ করি, 36 দুগুণে হচ্ছে 72, 72কে তো আবার 48 দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা একটা কথা, আগের অঙ্কগুলোতে মিলিত সংখ্যা এই খুঁজে বের করা কিন্তু খুব সহজ হচ্ছিল, তাই না, কিন্তু এই অঙ্কটাতে এই দুটার মিলিত সংখ্যা মানে ডাবল, তারপরে 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ করেও মিলিত সংখ্যা খুঁজে পাওয়া আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তো যখন দেখবা আমাদের জন্য মিলিত সংখ্যা খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে, তখন এই 48 আর 36-এর আমরা ম্যানুয়ালি দাগ টেনে লসাগু করে দিব। আমি কি বোঝাতে পারছি? 72, কিন্তু 72কে তো 48 দিয়ে ভাগ করা যাচ্ছে না। হ্যাঁ, এই জন্য লসাগু হয়নি। তো ব্যাপারটা হচ্ছে তখন আমরা এইভাবে দাগ টানবো করে যতটা সময় বাঁচানো যায়। আচ্ছা, এদিকে আর একটা ব্যাপার তোমাদেরকে বলি, যেমন আমি তোমাদেরকে একটা লসাগু দিলাম, 2 4 6 8 10 12 14 16 32 64 112। হ্যাঁ, একটা লসাগু করতে দিলাম, অনেক বড় একটা লসাগু, ঠিক আছে। তাহলে যেহেতু অনেক বড় একটা লসাগু হচ্ছে আমাদের, তাহলে তোমরা চিন্তা করবা কি, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা, একটা কথা আছে না। তো এখান থেকে আমাদেরকে কিছু কিছু সংখ্যা স্কিপ করে ফেলতে হবে। ওকে, তাহলে দেখো কতগুলো সংখ্যাকে আমরা স্কিপ করতে পারছি, এত বড় লসাগু আমরা করব না, খুব তাড়াতাড়ি করব। হ্যাঁ, তাহলে কতগুলো সংখ্যাকে স্কিপ করা যাচ্ছে টোটাল দেখব। 2 দিয়ে 4কে ভাগ করা যায়, তাহলে 2 বাদ। 4 দিয়ে 8কে তো ভাগ করা যায়, তাহলে 4 বাদ দিয়ে দিলাম। দেখো এই 6 দিয়ে 12কে ভাগ করা যায়, সুতরাং 6 বাদ দিয়ে দিতে পারছি। 8 দিয়ে 16কে ভাগ করা যায়, তাই না, তাহলে 8কেও বাদ দিতে পারছি। 10 দিয়ে কাউকে ভাগ করা যাচ্ছে না, আচ্ছা 10 আপাতত আমাদের কাছে রিজার্ভ থাকুক। আচ্ছা, এখন 12 দিয়ে আমরা কাকে ভাগ করতে পারছি, 12 দিয়ে কাকে ভাগ করতে পারছি, দেখো তো 12 দিয়ে আমরা 64কে ভাগ করতে পারবো, 12 দিয়ে 64কে ভাগ করতে পারবো, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 5 বারং 60, না 12 দিয়ে 64কে ভাগ করা যাচ্ছে না, তাহলে 12 আমরা হাতে রাখলাম। হ্যাঁ, এবার দেখো 14 দিয়ে কাউকে ভাগ করা যাচ্ছে, এখানে যাচ্ছে না, তাহলে 14 আমাদের হাতে থাকলো। 16 দিয়ে কিন্তু 32কে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে, তাহলে 16কে বাদ দিয়ে দিতে পারবো। 32 দিয়ে 64কে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ 32কে বাদ দিতে পারবো। 64 দিয়ে 112কে ভাগ করা যাচ্ছে, 64কে বাদ দিতে পারবো। তাহলে এটা আমাদের রিজার্ভ, অর্থাৎ এখানে সবগুলো সংখ্যা আমাদের মানে স্কিপ করার পর আমাদের হাতে সংখ্যা আছে এখন পর্যন্ত কয়টা, 4টা। এই 4টার লসাগু করতে হবে। তাহলে 4টা কি, 10 12 14 এবং 112 এদের। এখন এদের একটা মিলিত সংখ্যা যদি তুমি খুঁজে পাও তাহলে আরো সুবিধা হয়। সেটা কিরকম দেখো, 10 আর 12-র মিলিত সংখ্যা কত হতে পারে, 12 দুগুণে 24, 10 আর 12-র মিলিত সংখ্যা কিন্তু 60,
ঠিক আছে। দেখো 60কে 10 দিয়েও ভাগ করা যায়, আবার তোমার 12 দিয়েও ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে 10 আর 12 কোথায় চলে গেল? 10 আর 12 60-এর মধ্যে কিন্তু আমরা মিলিয়ে ফেলতে পারলাম। ভালো করে শুনবা, তাহলে 10 আর 12কে যদি 60-এর মধ্যে আমরা মিলিয়ে ফেলতে পারি, তাহলে 10 আর 12 বাদ, তাহলে থাকলো ফাইনালি 60। তারপরে আমাদের আরও থাকতেছে কত এখানে? 14, তারপরে 112। এবার দেখো আমাদের মিলিত সংখ্যা বের করা কিন্তু হয়ে যাচ্ছে এবার কঠিন, আগের তুলনায় একটু কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, 14 দিয়ে 112কে ভাগ করা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। 14 দিয়ে যদি 112কে ভাগ করা যায়, তাহলে আমরা 14কেও বাদ দিয়ে দিতে পারবো, ঠিক আছে। 14কেও বাদ দিব, তাহলে ফাইনালি দুটি সংখ্যা আছে আমাদের হাতে, দেখো 60 আর কত? 112। হ্যাঁ, তাহলে 60 আর 112 যদি থাকে, এখন আমরা 60 আর 12-র লসাগু করে দিব, দিলে উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে। ওই যে যেভাবে তোমরা ভাগ করো আর কি, সেভাবে ভাগ করে দিবা। প্রথমে 2, তাহলে 2 দিলে 30, আর 112-র অর্ধেক কত? 64। হ্যাঁ, তারপরে আবার যাবে 2, তাহলে 2 দিলে কত? 15, আর এখানে 2 দিলে আসবে 32। এদের মধ্যে মনে হয় আর যাবে কিনা জানি না। 3 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে হবে না। আচ্ছা, যাই হোক, 3 দিয়েও যেহেতু হচ্ছে না, কিছুই হচ্ছে না, তাহলে 2 গুণ 15 গুণ 32, এটা সমান যা আসবে সেটা হচ্ছে আমাদের লসাগু। হ্যাঁ, তো 64 দিয়ে 112-র মধ্যে যায়। 64 কি না, 64 112-র মধ্যে যায় না, এর আগের অঙ্কটাতে একটু ভুল হয়েছিল। ওই 64 দুগুণে কত? 60, আর 60 120, 128। তো ওটা ভুল গেছে। যাই হোক, পরবর্তীতে তোমরা এটা ঠিক করে নিও। আমি আসলে এখানে ভুল হয়ে গেছে, এই সংখ্যাটি 112 হবে না, বরং এটা হবে 128। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা 100 কত? 28, ভুল হয়েছে। যাই হোক, 128, এটাও 128। আর যাই হোক, মানে তোমরা ফরম্যাটটা তো বুঝতে পেরেছো, এটা মানে জাস্ট ভুল ভুল বলতে ওটা মিস্টেক হচ্ছে আর কি। তো আমরা লসাগু করা তো বুঝি যে লসাগু করতে হয় কিভাবে। হ্যাঁ, যেমন 5, 10 এবং 15 লসাগু করবা কিভাবে, এরকম দাগ টেনে। কিন্তু আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে, যে আমরা দাগ না টেনেও ছোট ছোট লসাগুগুলো কিন্তু খুব দ্রুততার সাথে ক্যালকুলেশন করে ফেলতে পারি। হ্যাঁ, এটা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমাদের বুঝতে হবে, তোমরা লসাগুর কিছু কিছু নমুনা একটু দেখবা। আচ্ছা, যে আমরা কি কি কথা, কি কি সংখ্যা থাকলে একটা প্রশ্ন লসাগু করব। হ্যাঁ, আচ্ছা, যেমন আমরা কিন্তু লসাগু নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, লসাগু। আচ্ছা, তাহলে একটা ব্যাপার একটু মাথায় রাখবা। মনে করো একটা লসাগু আমরা করি, যেমন 5, 10 এবং 15। হ্যাঁ, এর লসাগু কত? 30। তো দেখো, এই 30 কি দেখতে বড়, তাই না? এই 30টা কি বলো তো? দেখতে বড়। আর যে দেখতে বড় হয় তাকে আমরা বলি কি? গুণিতক, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখবো যে লসাগু করলে কিন্তু গুণিতক পাওয়া যায়, তাই না? লসাগু করলে কি পাওয়া যায়? গুণিতক পাওয়া যায়। এজন্য আমরা পড়ি লসাগুর গয়রস্যকে আমরা পড়ি হচ্ছে গুণিতক। ঠিক আছে, লসাগু করলে যেহেতু গুণিতক পাওয়া যায়, সুতরাং লসাগুর গয়রস্যকে আমরা গুণিতক পড়ি। অর্থাৎ তোমরা মনে রাখবা যে লসাগু করলে গুণিতক পাওয়া যাবে। হ্যাঁ, যদি কোনো প্রশ্নের মধ্যে গুণিতক বের করতে বলে, তাহলে আমরা সেই প্রশ্নটার লসাগু করব। এটা তোমরা অবশ্যই মনে রাখবা যে যদি কোনো প্রশ্নের কি বের করতে বলে? গুণিতক। যদি কোনো প্রশ্নে গুণিতক বের করতে বলে, তাহলে লসাগু করতে হবে। আশা করি তোমাদের মনে থাকবে 1 নম্বর পয়েন্ট, যে যদি কোনো প্রশ্নে গুণিতক বের করতে বলে, তাহলে আমরা কি করব? লসাগু করব।
আমি যেমন কিভাবে প্রশ্ন হতে পারে দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে 2 4 8 এর গুণিতক বের করো, এর গুণিতক বের করো, ঠিক আছে? আমি যদি বলি 2 3 4 8 এর গুণিতক বের করো, হ্যাঁ, 2 3 4 8 এর গুণিতক বের করো, তাহলে এই যে গুণিতক বের করার উদ্দেশ্যটা কি বলতো? গুণিতক বের করতে বললে কি করতে হয়? গুণিতক বের করার আর একটা নাম হচ্ছে কি? লসাগু করা। তাহলে গুণিতক বের করার আর একটা নাম হচ্ছে লসাগু করা। অর্থাৎ যদি কোনো প্রশ্নের মধ্যে আমাদের গুণিতক বের করতে বলে, তাহলে আমরা কিন্তু লসাগু করার সিদ্ধান্ত নিব। তাহলে 2 4 8 এর লসাগু কত হবে? 24 হবে, ঠিক আছে? 2 দিয়ে 4কে ভাগ করা যায়, এই 24 হবে কেন, 8 হবে। 2 দিয়ে 4কে ভাগ করা যায়, তাহলে 2 বাদ, 4 দিয়ে 8কে ভাগ করা যায়, তাহলে 4 বাদ 8 হচ্ছে আমাদের লসাগু। তাহলে উত্তর হবে কত? 8। তাহলে প্রথম পয়েন্ট আমরা মনে রাখবো, যদি কোনো প্রশ্নের মাঝে গুণিতক বের করতে বলে, ভালো করে মনে রাখবা যে যদি কোনো প্রশ্নের গুণিতক বের করতে বলে তাহলে আমরা লসাগু করতে হবে, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। ওকে, এরপরে আর একটা নমুনা আমরা একটু দেখব। তাহলে আমরা কিন্তু একটা ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখেছি, যে যদি কোনো প্রশ্নের মধ্যে কি বের করতে বলে, তোমার গুণিতক বের করতে বলে, তাহলে আমরা করব কি বলতো? লসাগু, হ্যাঁ, কারণ গুণিতক দেখতে বড় হয়। তাহলে আমরা গুণিতক ব্যাপারটা থেকে এবার আমরা এর পরবর্তী পয়েন্টটাতে যাব, যে কি কি দেখলে আসলে লসাগু করার সিদ্ধান্ত নিতে হয়। তুমি প্রশ্নের মধ্যে কি কি দেখলে লসাগু করার সিদ্ধান্ত নিবা, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তাহলে আমাদের 1 নাম্বার কি ছিল বলতো? গুণিতক বের করতে বললে, হ্যাঁ, তাহলে একটি প্রশ্নের গুণিতক বের করতে বললে 5 10 15 এর গুণিতক 15 হয় না ভাইয়া? 5 10 15 এর গুণিতক হচ্ছে 30। আচ্ছা, 5 10 15 এর গুণিতক 30, কারণ 30কে 5 10 এবং 15 দ্বারা ভাগ করা যায়, বুঝতে পেরেছেন? আর লসাগুটাই হচ্ছে গুণিতক। লসাগুর আরেকটা নাম কি? এটার নাম কি বলতো? লসাগু। এই লসাগুর আরেকটা নাম হচ্ছে গুণিতক। গুণিতক মানে সবাইকে দিয়ে ভাগ করা যেতে হবে, ঠিক আছে? তাকে বলা হয় সাধারণ গুণিতক, হ্যাঁ, সাধারণ গুণিতক। আচ্ছা, 5 10 15, এখন লক্ষ্য করো, এরপরে আমরা আরেকটি আলোচনায় আসবো, যে দ্বিতীয় নাম্বার আমরা নমুনাতে আসবো, হ্যাঁ, যে আর কি দেখলে লসাগু করতে হয়। লক্ষ্য করো, 5 10 এবং 15 এর লসাগু কত? 30 না? এই 30কে ভালো করে দেখবা, এই 30কে আমরা 5 10 এবং 15 তিনটা সংখ্যা দিয়েই কিন্তু ভাগ করতে পারি, তাই না? ভাগ করতে পারি, ঠিক আছে? 5 10 15 তিনটি সংখ্যা দিয়ে আমরা 30কে ভাগ করতে পারি। সুতরাং এই 30-এর আরেকটা নাম হচ্ছে বিভাজ্য সংখ্যা, বিভাজ্য সংখ্যা, ঠিক আছে? 30-এর আরেকটা নাম কি? বিভাজ্য সংখ্যা। সুতরাং এখান থেকে আমরা 2 নাম্বার পয়েন্ট মনে রাখবো, যদি বিভাজ্য সংখ্যা বের করতে বলে তাহলে আমরা লসাগু করব। বলো, বিভাজ্য সংখ্যা অথবা ভাগ করা যায়। খেয়াল করো, বিভাজ্য সংখ্যা অথবা ভাগ করা যাবে এমন কিছু বের করতে বললে, ঠিক আছে? বিভাজ্য সংখ্যা অথবা ভাগ করা যাবে এমন কিছু বের করতে বললে কি করতে হবে? লসাগু করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে কিভাবে প্রশ্ন হতে পারে পরীক্ষায়, নার্সিং পরীক্ষাতে কিভাবে কোশ্চেন হতে পারে আমি বলছি। আমি যদি বলি নিচের কোন সংখ্যাটিকে, নিচের কোন সংখ্যাটিকে 5 10 15 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে?
নিচের কোন সংখ্যাটিকে 5, 10, 15 দ্বারা ভাগ করা যায়, অথবা নিচের কোন সংখ্যাটি 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, নিচের কোন সংখ্যাটি 5, 10, 15 দ্বারা ভাগ করা যায়, অথবা নিচের কোন সংখ্যাটি 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। এরকম যদি তোমার কাছে এরকম বিভাজ্য হবে, নিচের কোন সংখ্যাটি 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে, এরকম সংখ্যা উত্তর চাই, এই যে বিভাজ্য হবে এরকম বিভাজ্য উত্তর চাই, তাহলে লসাগু করতে হবে। আবার যদি নিচের কোন সংখ্যাটিকে 5, 10, 15 দ্বারা ভাগ করা যাবে, এরকম ভাগ করা যাবে সংখ্যা উত্তর বের করতে পারলে তাও লসাগু করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই একটা নমুনা গেল। হ্যাঁ, আর কি কি দেখে আমরা একটা প্রশ্নের লসাগু করব, আমি সেটা নিয়ে আরেকটু কথা বলবো, তোমাদের বেশি কষ্ট দিব না, আর 5টা মিনিট আমাকে একটু সময় দাও। ঠিক আছে, আচ্ছা, লক্ষ্য করো, মনে রাখবা 3, খেয়াল করো এই নমুনাগুলো খুবই ইম্পর্টেন্ট। 3, লসাগু নাই, এই লর পূর্ণরূপ কি ছিল? লঘিষ্ঠ, তাই না? লঘিষ্ঠ মনে রাখবা, এই লঘিষ্ঠ মানে আবার ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম বলতে কি বোঝায়? ছোট, সামান্য, অল্প। ঠিক আছে, সর্বনিম্ন। ঠিক আছে, মনে রাখবা এক কথায়, যদি কোনো প্রশ্নের মধ্যে লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, ছোট, অল্প, সামান্য, ন্যূনতম বলে না, ন্যূনতম, ন্যূনতম, অল্প, সামান্য, এক কথায় ছোট জাতীয় কোনো কথা। ঠিক আছে, ছোট জাতীয় কোনো কথা, যদি কোনো প্রশ্নের মধ্যে তোমরা ছোট জাতীয় কোনো কথা পাও, তাহলে সেই প্রশ্নটাকে লসাগু করতে হবে। আমরা মনে রাখবো, ছোট জাতীয় কোনো কথা পাইলে লসাগু করব। আর একটা কথা, আর একটা 4 নাম্বার, সেটা হচ্ছে কোনো প্রশ্নের মধ্যে একত্র করা, একত্র করা, তারপরে একসাথে করা। ঠিক আছে, একসাথে করা, এক জায়গায় করা, হ্যাঁ, একসাথে করা, এক জায়গায় করা, তারপরে সর্বমোট করা। সর্বমোট মানেও কিন্তু ওই এক জায়গায় বা একত্র। এক কথায়, যদি কোনো প্রশ্নের মধ্যে একত্র করা, একসাথে করা, সর্বমোট করা, এক জায়গায় করা, এরকম কোনো কথা থাকে, তাও আমরা সেই প্রশ্নটা লসাগু করব। আর ছোট জাতীয় কোনো কথা থাকলে আমরা লসাগু করব। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে যে, এটা বুঝলাম আমরা কি কি দেখে লসাগু করব। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে, যখন তোমাদেরকে বলবে, দেখো একটা মজার জিনিস, দেখো 5, 10 এবং 15 লসাগু কত। হ্যাঁ, আমি অপশন ক তে দিলাম 30, খ তে দিলাম 15, গ তে দিলাম 60 এবং ঘ তে দিলাম মনে করো 80। ঠিক আছে, তো আমি বললাম এদের লসাগু কত, লসাগু কত। ঠিক আছে, তো তোমরা দেখবা 5, 10, 15 এই তিনটি সংখ্যা দিয়েই, 5, 10, 15 এই তিনটি সংখ্যা দিয়ে যে সংখ্যাটিকে ভাগ করা যাবে না, সেটাই লসাগু। হ্যাঁ, তো 5 দিয়ে 30-কে ভাগ করা যায়, 10 দিয়ে 30-কে ভাগ করা যায়, 15 দিয়ে 30-কে ভাগ করা যায়, তাহলে এইটা আমাদের লসাগু, ক নাম্বার অপশন উত্তর। 15-কে দেখো 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 10 দিয়ে করা যায় না, সুতরাং 15 লসাগু নয়। এই যে 60 সংখ্যাটি না, এই 60 সংখ্যাটিকেও আমরা 5, 10, 15 তিনটা দিয়েই কিন্তু ভাগ করতে পারবো, কিন্তু লসাগু মানে আবার কি? লঘিষ্ঠ, মানে ছোটটা নিতে হবে উত্তর। এই 30 হচ্ছে ছোটটা, অর্থাৎ 30 নিতে হবে, 60 নেওয়া যাবে না। 80-কে তুমি 5 দিয়ে ভাগ করতে পারবা, 10 দিয়ে ভাগ করতে পারবা, কিন্তু 15 দিয়ে হবে না, সুতরাং 80 আমাদের লসাগু নয়। অর্থাৎ আমরা দেখব নিচের কোন সংখ্যাটিকে ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাচ্ছে, যেটা দ্বারা ভাগ করা যাবে ওটাই আমাদের লসাগু। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে লেকচার শিটটা একটু দেখাই। এই যে 1 নাম্বার প্রশ্নটা আমরা করে ফেলবো। ওকে, আচ্ছা, তারপরে অনুশীলন, মানে উপরের পদ্ধতিতে লসাগু করুন। 5, 10, 15 লসাগু কত, 5, 10, 15, 20 লসাগু কত, 3, 6, 9, 12, 15 লসাগু কত, এটা তোমরা করে ফেলবা। 2 নম্বরে আমরা যেটা দিয়েছি 6, 8, 12, 11, 3, 6, 12, 24, 36, 5, 5, 30 এই লসাগুগুলো আমরা নিজেরা করে ফেলবো। আচ্ছা, 3 নাম্বার
বিএসসি নার্সিং 2018-19 প্রশ্ন। 2, 4, 6 এর লসাগু কত? তোমরা করে ফেলবা। 4 নাম্বার 5 নাম্বার এগুলো সবাই তোমরা করে ফেলবা, আমি এতক্ষণ ধরে যেগুলো শিখিয়েছি। হ্যাঁ, 6 নাম্বার প্রশ্ন লসাগু কত এটা জানতে চেয়েছে, তোমরা করে ফেলবা। এবার আসো মৌলিক সংখ্যার ক্ষেত্রে লসাগু কই। তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা জানি মৌলিক সংখ্যাদের গুণ করে দিলেই কিন্তু লসাগু পাওয়া যায়। হ্যাঁ, এখানে দেখো সব কিন্তু লেখা আছে যে যদি কোনো প্রশ্নে, ভালো করে শুনবা, মনে রাখবেন, যদি কোনো প্রশ্নে মৌলিক সংখ্যা থাকে এবং ওই মৌলিক সংখ্যাদেরকে যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায়, তখন মৌলিক সংখ্যাগুলোকে গুণ করে দিলেই লসাগু পাওয়া যাবে। তাহলে এর মৌলিক সংখ্যা দেখো 3, 5, 7, এই তিনটাই কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। এই তিনটাই তুমি গুণ করে দিলে 105 হয়, 105 হচ্ছে লসাগু। এবার দেখো 8 নম্বর প্রশ্ন, ক একটি মৌলিক সংখ্যা, ক খ দ্বারা বিভাজ্য নয়। এখন ক যেহেতু মৌলিক সংখ্যা, কর সাথে খকে গুণ করে দিলেই লসাগু হয়ে যাবে, অর্থাৎ ক খ। সমাধান লেখা আছে যেখানে ক একটি মৌলিক সংখ্যা এবং ক সংখ্যাটিকে খ দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং সংখ্যা দুটিকে গুণ করে দিলেই লসাগু পাওয়া যাবে। নির্ণয় লসাগু ক গুণ খ অর্থাৎ ক খ। হ্যাঁ, তাহলে প্রশ্নগুলো আমরা আশা করছি সবাই পারবো। আর এই নমুনাগুলো আমরা যেটা পড়েছি আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে 9 নম্বর প্রশ্ন আমরা পারবো যে পি একটি মৌলিক সংখ্যা, তাহলে কিউ পি দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এর লসাগু কত? পি কিউ। ওকে, গুণ করে দিব। এখন আমি সেই ধরে তোমাদেরকে যেটা পড়ছিলাম বা বলছিলাম যে যে সকল নমুনা দেখলে আমরা লসাগু করার সিদ্ধান্ত নিব, সেটা নিয়ে এখানে কথা হচ্ছে। আমরা কিন্তু বলছিলাম যে কোনো প্রশ্নের মাঝে, দেখো কোনো প্রশ্নের মাঝে যদি ন্যূনতম, ক্ষুদ্রতম অথবা লঘিষ্ঠ বা ছোট জাতীয় কোনো কথা থাকে, তাহলে সেই প্রশ্নটা লসাগু করবেন। ঠিক আছে, তাহলে যদি কোনো প্রশ্নের মধ্যে ন্যূনতম, অল্প, সামান্য, ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ, ছোট জাতীয় কোনো কথা থাকে, তাহলে সেই প্রশ্নটা কিন্তু আমরা কি করব? লসাগু করব। হ্যাঁ, আচ্ছা 10 নম্বর প্রশ্ন দেখো, বলছে কোনো স্কুলে ডিল করার সময় ছাত্রদেরকে 8, 10, 12 সারিতে সাজাতে হয়, ওই স্কুলের ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? এখানে আমাদের কাছে এই ন্যূনতম শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ন্যূনতম শব্দটা থাকার কারণে আমরা এই প্রশ্নটা লসাগু করব। তাহলে তুমি কিসের কিসের লসাগু করবা? 8, 10, 12 এর লসাগু করে ফেলবা। ঠিক আছে, 8, 10, 12 লসাগু হবে 120। যেভাবে লসাগু করা শিখিয়েছি ওইভাবে লসাগু করে ফেলবা। যদি তোমার অসুবিধা হয় তাহলে আগামী ক্লাসে আমরা বলবো অথবা কমেন্ট করব। দেখো 11, 12, 13 এসবগুলো আমরা পারবো। হ্যাঁ, সবার মধ্যে দেখো এখানে ন্যূনতম আছে, তারপরে এই প্রশ্নটার মধ্যেও দেখো ন্যূনতম আছে, এই প্রশ্নটার মধ্যেও ক্ষুদ্রতম আছে। অর্থাৎ ন্যূনতম, ক্ষুদ্রতম, অল্প, সামান্য, লঘিষ্ঠ এ ধরনের শব্দ থাকলে কি করতে হয়? লসাগু করতে হয়। মনে আছে তো নাকি? আশা করি তোমাদের মনে আছে। আরেকটা কথা কিন্তু আমরা নমুনাতে পড়েছিলাম যে যদি কোনো প্রশ্নের মাঝে একত্র করা, যে লক্ষ্য করে দেখো কোনো প্রশ্নের মাঝে যদি একত্র করা, একসাথে করা, মিলিত করা, হ্যাঁ, সর্বমোট করা, এরকম কোনো কথা থাকে, তাহলেও সেই প্রশ্নটা কিন্তু আমরা লসাগু করব। ঠিক আছে, তো দেখো 14 নম্বর প্রশ্ন, বুশরা, এশা, পিতৃ 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায়, কতক্ষণ পর তারা একত্রে চকলেট খাবে? এখানে সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে একত্রে। এই একত্রে শব্দটা থাকার কারণেই আমরা কিন্তু এই প্রশ্নটা লসাগু করার সিদ্ধান্ত নেব। ঠিক আছে, 15 নম্বর প্রশ্নটা যদি দেখো, বলছে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে? তাহলে একত্রে কথাটা থাকার কারণেই লসাগু করব। এখন এটা একটা কথা, এখানে 5, 10, 15, 20 ও 25 এগুলো কিন্তু সেকেন্ড। ঠিক আছে, এগুলো কিন্তু সেকেন্ড। তাহলে তুমি যে লসাগুটা পাবা, এই লসাগু কিন্তু 300 পাবা। এই যে এখানে করে দেওয়া আছে, লসাগু পাবা কত? লসাগু করলে 300 পাবা। এই 300 কিন্তু সেকেন্ড, কিন্তু তোমার উত্তর দেওয়া আছে মিনিটে। তাহলে আমাদের এই 300-কে 60 দিয়ে ভাগ করে মিনিট বানাতে হবে। দেখো আমরা বইটার মধ্যে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি যে কোনো প্রশ্নের মধ্যে একত্র করা বা মিলিত করা এই জাতীয় কথা পাওয়া গেলে লসাগু করার সিদ্ধান্ত নিতে হবে। এখন 5, 10, 15, 20 ও 25 এর লসাগু হলো 300। লক্ষ্য করুন এখানে প্রশ্নে উল্লেখিত সংখ্যাগুলো সেকেন্ডে প্রকাশ করা ছিল, সুতরাং আমরা যে লসাগু সংখ্যা 300 পেয়েছি এটা কিন্তু সেকেন্ড পেলাম। হ্যাঁ, কিন্তু উত্তর দেওয়া আছে মিনিটে, মানে উত্তর কিসে দেওয়া আছে? মিনিটে দেওয়া আছে। সুতরাং 300 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে হবে। সুতরাং 300 সেকেন্ডে হবে 300 ভাগ 60 অর্থাৎ 5 মিনিট। তাহলে উত্তর কত? 5 মিনিট।
তাহলে 16 নাম্বার প্রশ্ন একদম সেম। এই যে একসাথে, দেখো এই যে একসাথে শব্দটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কতগুলো ঘন্টা, খেয়াল করো, কতগুলো ঘন্টা একসাথে বাজার পর 10, 20, 25 সেকেন্ড পর পর বাজতে থাকলো, এগুলো আবার কতক্ষণ পর একসাথে বাজবে। এই একসাথে শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, একসাথে শব্দটা থাকলেও কিন্তু লসাগু করতে হয়। এরপর আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে এইভাবেই কিন্তু আমরা একটি প্রশ্নের লসাগু করার সিদ্ধান্ত নেব। তা আজকে আমরা লসাগুর বেসিক আলোচনা থেকে শুরু করে 16 নাম্বার প্রশ্ন পর্যন্ত পড়াশোনা করেছি, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ হবে লসাগুর বেসিক আলোচনাটা খুব সুন্দরভাবে স্টাডি করা এবং 16 নাম্বার পর্যন্ত, বেশি না, আমরা 16 নাম্বার পর্যন্ত পড়াশোনা করব। ওকে, আগামীকালকে আমাদের লসাগুর আলোচনাটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। যে লসাগু এবং গসাগুটা আমরা আগামীকালকে কিন্তু শেষ করে ফেলবো। আগামীকাল শেষ না হলেও আগামী পরশু শেষ হবে, ঠিক আছে? তো আমি একটু সময় নিয়ে পড়াতে চাচ্ছি যেন তোমাদের ম্যাথমেটিক্সে অন্তত কোনো প্রবলেম না হয়। তো আজকের ক্লাস থেকে আমাদের বিদায় নিতে হবে। তো তোমরা আমাকে একটু একটা কথা বলবা, সেটা হচ্ছে যে আজকের ক্লাস তোমাদের কাছে অ্যাকচুয়ালি কেমন লেগেছে, এবং তোমরা আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য নোটিশ করে বলবো যে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে একটু বলবা যে স্যার বুঝতে পেরেছি। আর যদি তোমাদের কোনো পরামর্শ থাকে তাহলে সেই পরামর্শটাও দিবা। আমরা সাউন্ড ক্লিয়ার ছিল কিনা, আমাদের ক্লাসের কম্বিনেশন এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে, কম্পিউটার স্ক্রিন গ্রাফিক্স ট্যাবলেটের মাধ্যমে আমরা যেভাবে তোমাদের কাছে ক্লাসটা রিপ্রেজেন্ট করতেছি, এই ক্লাসের পদ্ধতিটাও ঠিক আছে কিনা, নাকি হোয়াইট বোর্ডে দাঁড়িয়ে ক্লাস নিলে ভালো হয়, নাকি যেভাবে ক্লাস নিচ্ছি এভাবে ক্লাস নিলে ভালো হয়, এ ব্যাপারে আমি আমার প্রিয় শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, ঠিক আছে? আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই ক্লাসটাকে শেয়ার দিবা। ওকে, আমি দেখতেছি যে তোমরা অনেকে কিন্তু শেয়ারটা করোনি। হ্যাঁ, তো আমি মনে করি আমার যে সকল শিক্ষার্থী আমাকে ভালোবাসেন, আমরা চাই আসলে মানবতার জন্য কাজ করার। এই যে ফ্রি ক্লাসগুলো তোমাদেরকে নিচ্ছে, আমি পুরো ম্যাথ কোর্সটা কিন্তু কমপ্লিট করব। এখানে কিন্তু আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, আমারও হাজারো ব্যস্ততার মধ্যে কিন্তু আমি তোমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করছি, আর আশা করছি সময় দিব। এবং আমরা ম্যাথ, ইংলিশ, বাংলা, বিজ্ঞান, এই 4টা টপিক নিয়ে আমরা কিন্তু এই 4টা সাবজেক্টেরই এই গ্রুপটাতে ক্লাস নিব। আস্তে আস্তে আমরা ইমপ্লিমেন্ট করতেছি। তো যে শিক্ষকদেরকে দিয়ে আমি ক্লাস নেওয়াই আর কি, সেই শিক্ষকদেরকে কিন্তু আমাকেও পেমেন্ট করা লাগে, মানে আমি টাকা পয়সা দিয়েই কিন্তু ক্লাস নেওয়াই। একজন শিক্ষক তো আর এমনিতেই ক্লাস নেবে না। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমি অল্প কিছু হলেও একটা ব্যালেন্স মনে করো খরচ করার চেষ্টাও করি। তো কথা হচ্ছে যে এটা কি জন্য করতেছি, কিছু শিক্ষার্থীদের জন্য, যে তারা যেন নার্সিংয়ে ভালো করে। হ্যাঁ, তো আমি মনে করি আমার স্টুডেন্টরা, তোমরা যারা আছো, তো তোমরা অবশ্যই এ ব্যাপারে হচ্ছে আমার সাথে এগ্রি থাকবে এবং সবাইকে হেল্প করার ট্রাই করবে। যারা আমাদের ক্লাসটা আসলে করতে পারেনি, যে সকল শিক্ষার্থীরা, তাদের কাছে আমরা এই ক্লাসটা প্রোভাইড করব ইনশাল্লাহ এবং পৌঁছে দিব। সেটার একমাত্র উত্তম মাধ্যম হচ্ছে কি, ফ্রেন্ডদেরকে মেনশন করা এবং হচ্ছে বন্ধুদেরকে বলা। তোমাদের যদি একাডেমিক কোনো পার্সোনাল গ্রুপ থেকে থাকে ইন্টারমিডিয়েটের, সেই গ্রুপগুলোতে লিঙ্কটা পাঠানো, অথবা হচ্ছে আমরা পার্সোনাল আইডিতে একদিনের জন্য হলেও ক্লাসটাকে শেয়ার করে রাখা। তুমি যদি একদিনের জন্য ক্লাসটাকে শেয়ার করে রাখো, তাহলেও তোমার ফ্রেন্ড লিস্টের যারা যারা আগ্রহী ফ্রেন্ড আছে তারা কিন্তু এই ক্লাসটা খুঁজে পাবে এবং গ্রুপে জয়েন হবে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে। হ্যাঁ, আমি তোমাদের কমেন্টগুলো পড়তেছি, তোমরা বলতেছো যে স্যার এইভাবেই বুঝতে পারছি। তো ঠিক আছে, এইভাবে যদি বুঝতে পারো তাহলে আমি এইভাবেই ক্লাস নিব, কোনো সমস্যা নেই। তোমাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বাংলাদেশের যে প্রান্তেই থাকি না কেন, যে জায়গাতেই থাকি না কেন, আমি খুব দ্রুত একটা ল্যাপটপ নিয়ে নেব, নিয়ে তোমাদের বাংলাদেশের যে প্রান্তেই থাকি আমি সেখান থেকে তোমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আর আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে তোমরা ইউটিউব চ্যানেলে বাস্তব সংখ্যার ক্লাসগুলো পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা ইউটিউব চ্যানেল থেকে বাস্তব সংখ্যার ক্লাসগুলো করে নেবা। তো অনেকেই বুঝতে পারছো না যে ইউটিউব চ্যানেলে আমরা কিভাবে ক্লাসটা করব। তো তোমরা ইউটিউবে, আমি এই যে গ্রুপটাতে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, তো তোমরা প্রথমে ইউটিউব চ্যানেলে যাবা,
বা ইউটিউবে যাবে, যাওয়ার পরে জব ম্যাথ কেয়ার লিখে সার্চ দিবা, ঠিক আছে? কি বললাম? জব ম্যাথ কেয়ার, হ্যাঁ। আচ্ছা, তো জব ম্যাথ কেয়ার লিখে সার্চ দেওয়ার পর এটা ইউটিউব চ্যানেল। তো দেখো এই যে দেখতে পাচ্ছ কিনা জব ম্যাথ কেয়ার, হ্যাঁ। তো জব ম্যাথ কেয়ার লিখে সার্চ দিবা। জব ম্যাথ কেয়ার লিখে সার্চ দেওয়ার পর তোমরা পেয়ে যাবে আশা করি। তারপরে তোমরা প্লে লিস্টে যাবে, হ্যাঁ। তো প্লে লিস্টে যাওয়ার পর তারপরে ওখানে দেখবা নার্সিং গণিতের একটা প্লে লিস্ট আছে, ঠিক আছে? তো নার্সিং গণিতের প্লে লিস্টটাতে তো সবাই গিয়ে আমরা ক্লাসটা করব, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর তাছাড়া আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্লাস শেষে আমি তোমাদের জন্য বাস্তব সংখ্যার যে পুরা ক্লাসটা হয়েছিল, এই বাস্তব সংখ্যার ক্লাসটা আমি তোমাদের জন্য গ্রুপে শেয়ার দিয়ে দিতে পারি, ইউটিউব লিঙ্কটা। তাহলে তোমরা খুব সহজে ইউটিউবে গিয়ে কিন্তু ক্লাসটা করতে পারবে, ঠিক আছে? তাহলে আমি চাচ্ছি অনলি 5 জন তোমরা শেয়ার করেছো। আমরা লাইভে এখন কিন্তু আপাতত আছি 40। তো আমি চাই অন্তত কমপক্ষে 60 থেকে 70টা শেয়ার হোক। আমি আজকে একটা শেয়ার নিজেও করব না, নিজে একটা শেয়ারই করব না। আমি দেখবো যে আমার ছেলে মেয়েরা শেয়ার করে কিনা, ঠিক আছে? তো সবাই আশা করি তোমরা ক্লাসটা শেষে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে আগামী ক্লাসে। আচ্ছা, সবাই ভালো থেকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।